কেউ একজন বলেছিল, জীবন এখানেই শেষ নয়, এখন একটা পথ পাড়িত বাকি। জীবনে চলার পথে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা সব বিপদকে পিছনে ফেলে হেঁটে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জীবনে খারাপ সময় থাকে, আবার ভালো সময়টাও থাকে, এইসব নিয়ে তো আমাদের জীবন। আমি আকাশ মাহমুদ, বাবা মায়ের অতি আদরের সন্তান। জীবনে এমন কোনো কিছু নেই যে আমি আমার পরিবারের কাছ থেকে চেয়েও পাইনি। সব দিয়েছেন তারা। তারা আমার সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আমার চাওয়া পাওয়াগুলো ছিল ঠিক তেমনি। আজকে আমার বিয়ে, তবে বিয়েতে আমি রাজি কিনা তা আমি এখনো কনফিউজ। আমার আম্মুর থেকে বিয়ের কথা শুনতে শুনতে আমার কান দুটো ঝালাপালা হয়ে গেছে। এমন কোনো দিন নেই যে আম্মু আমাকে বিয়ের কথা বলেনি। এই তো গত পরশু রাতে খেতে বসলাম, আম্মু আবারও একই কথাই বলছে। আম্মু প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে একটু আমার নিজের মতো করে থাকতে দাও। তোমার একই কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। প্লিজ আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না। তুই কি চাস আমি আমার ইচ্ছাগুলোকে নিয়েই কবরে যাই? আম্মু কি বলছো এসব? কিসের মধ্যে তুমি কি বলছো? আমি ঠিক বলছি। বয়স তো আর আমাদের কম হলো না। তোর বিয়ে দিয়ে তোর ছেলে মেয়ের সাথে দুষ্টুমি না করে আমি মরতে পারবো না। আম্মু, এসব আবার কেমন কথা? দেখ, আজকে আমি লাস্ট বারের জন্য বলছি, বিয়ে করবি কিনা বল। ধন্যবাদ আম্মু, আজকেও যেন লাস্ট বাড়ি হয়। আজকে আমি একই কথাই বলবো, আমি বিয়ে করতে পারবো না। আমার মনে হয় তুমি আমাকে এই বিষয় নিয়ে আর কোনো পেশা দিতে পারবে না। হ্যাঁ, আর দেব না তো। আজকে লাস্ট। নার্স জিজ্ঞেস করাচ্ছিল। কারণ আজকে আমার কথায় যদি রাজি না হোস, তাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব, আর খুঁজেও পাবি না। আম্মু, এটা কিন্তু আমার উপর জোর করা হচ্ছে। তাই মনে করে থাকলে তাই, তবুও তোর রাজি হতেই হবে। আর যদি না হয়? তাহলে আম্মু ডাকার মতো এই আম্মুকে আর খুঁজে পাবি না। আব্বু, তুমি কিছু বলছো না কেন? আমার কিছু বলার নেই। লাস্ট 3 বছরে আমি তোমাকে 195+ বারে বেশিও বলেছি, তোমাকে আমার কথা শোনো নাই। আজকে আর কিছু বলতে পারবো না। আমিও তোমার আম্মুকে নিয়ে চলে যাব। রুমে সবই গুছালো আছে, গিয়ে দেখে আসো। তোমরা আমাকে জোর করতে পারো না। এখন প্রয়োজন পড়েছে তাই জোর করতে বাধ্য হচ্ছি। তাহলে এটাই কি তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আর কি করার, মেয়ে দেখো। তার মানে তুমি রাজি? না হয়ে উপায় আছে? সবকিছু রেডি। বিয়ের দিন তারিখও রেডি, পরশুদিন বিয়ে। মানে কি, মাত্রই তো বললাম। সব ঠিক করা আছে। এত বড় ধোকা! চুপচাপ এখন রুমে যাও, আর অফিস থেকে ছুটি নিয়ে নাও। কালকে থেকে আর অফিসে যেতে হবে না, এখন অনেক কাজ বাকি। আচ্ছা দেখছি, অফিস থেকে ছুটি নিয়ে নিলাম, আর বসকে ইনভাইট করলাম। লাস্ট 2 বছরের জন্য একবারও ছুটি নিয়ে নিই আমি। তাই আজকে বসকে বিয়ের কথা বলতেই 15 দিনের জন্য ছুটি দিয়ে দিলেন। এবারে বর্তমান, আজকে আমার বিয়ে, আমি এখনো মেয়েকে দেখিনি। আর আমার দেখারও কোনো প্রয়োজন নেই, কারণ বিয়েটা শুধু আব্বু আম্বু জোরাজুরির কারণে করছি, নয়তো বিয়েই করতাম না। এখানে কিছু করার নেই। চলে গেলাম কোনে বাড়ি। ভালোভাবে বিয়েটা শেষ হয়ে গেল, কিন্তু আমি এখনো মন থেকে মেনে নিতে পারছি না। বনি আসার সময় শাশুড়িকে সে কি কান্না, আর শ্বশুর আমার হাতে বউয়ের হাত রেখে বললেন, বাবা অনেক আদরের মেয়ে আমার, কখনো কষ্ট দিও না। আমি শুধু মাথা নেড়ে হ্যাচস্যক বললাম। বউয়ের কান্না দেখে আমারও ভালো লাগছে না। মেয়েরা এত কান্না করে কিভাবে? গাড়িতে পুরো রাস্তা যেন কান্না করে এসেছে। অনেকটা বিরক্তিও লাগছে, কিন্তু কিছু বলতেও পারছি না। বাসায় এসে সব ফর্মালিটি শেষ করে বউকে নিয়ে গেলো আমার রুমে। আমি আর কি করব, ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। আকাশবাণী চেয়ে আছি, হাজারো তারার মাঝে তাকে খুঁজছি। কি দোষ ছিল আমার? আমার সাথে এমনটা কেন হলো? খুব বেশি অপরাধ করে ফেলেছিলাম কি? এমনটা না হলেও পারতো। চোখ দিয়ে অজরে জল ঝরছে। আজ অনেকটা বেশি কষ্ট হচ্ছে, নিজেকে কিছুদিন যেন বোঝাতে পারছি না। পিছন থেকে আম্মুর গলার আওয়াজ পেয়ে একটু চমকে গেলাম। আম্মু, তুমি এখানে? হুম। কিন্তু তুই এখানে কি করছিস? কিছু না, কোথাও ভালো লাগছিল না, তাই এখানে চলে আসলাম। আমি সব বুঝি। একমাত্র সন্তান তুই আমার। তোর মনের কথা আমি না বুঝলে কে বুঝবে বল? সত্যি মায়েদের কোনো তুলনা হয় না। সন্তান হাসলেও বোঝে হাসির রহস্য, আবার কাঁদলেও বোঝে কান্নার রহস্য।
তাদের মুখে যেন কিছুই বলতে হয় না। আম্মু, তেমন কিছু না, এমনিতে ছাদে আসলাম। আমি তোর পেটে ছিলাম না, তুই আমার পেটে ছিলি। তোর সব কথাই বুঝি। কেন তুই এতদিন বিয়েতে রাজি হোস নাই? কেন তোর মন খারাপ থাকতো? আর কেনই বা তুই এইখানে দাঁড়িয়ে আছিস? আমি চুপ করে আছি। দেখ বাবা, যা হবার ছিল না তা কখনোই হতো না। আর আজ যা হলো সেটা তোর ভাগ্যে ছিল। ভাগ্যকে তুই কখনোই হারাতে পারবি না। যা ছিল তা হবেই। এখন থেকে সবগুলি নতুন করে শুরু কর। দেখবি তুই অনেক সুখী হবি। আমি এবারও চুপ। একটা কথা মনে রাখবি, যেটা হারিয়েছিস সেটা ছিল তোর অতীত। আর এখন যেটা আছে তা তোর বর্তমান এবং ভবিষ্যৎ। তাই আগের কথা মনে রেখে বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করিস না। যা বাবা, রুমে যা। এখানে আম্মুকে বলার মতো কোনো কিছুই নেই। হ্যাঁ, আম্মু ঠিকই বলছে, সেটা ছিল আমার অতীত। কিন্তু এত সহজে আমার অতীতকে মুছে ফেলতে পারবো না। সেটা হোক না খারাপ, তবুও আমি পারবো না। তাই আম্মুর সাথে কথা না বলে রুমে চলে গেলাম। রুমে ঢুকতে দেখি মেয়েটা খাটের মাঝখানে বসে আছে, আবার একটা ঘোমটা দিয়ে। আমি কিছু বললাম না, ওয়াশরুমে চলে গেলাম। এতে হয়তো মেয়েটা একটু অভাব হয়েছে, কিছু করার নেই। ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর মেয়েটা উঠে এসে আমার পাশে দাঁড়ালো। কিছু বলবেন? হুম। বলুন। আপনি এখানে শুয়ে আছেন কেন? আমার মন চাইল না তাই। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? না, সেটা না। আপনি এখানে আর আমি খাটে। আপনি কি খাটে শুবেন না? না, কেন? আমি বলছি তাই। আপনি যান, শুয়ে পড়ুন। আপনার কি কোনো কারণে? না, আমার খারাপ হলে আপনি কি করবেন? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি খাটে ঘুমোন। বললাম তো আমি এখানেই শোবো। কিন্তু কেন? আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, তাই। সমস্যা নেই, আপনি উপরে ঘুমোন, আমি নিচে ঘুমোচ্ছি। এত বেশি বোঝেন কেন? আমি কি বলেছি আপনাকে আপনি নিচে ঘুমান? না। তাহলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, কিছু তো মনে হয় খাননি। টেবিলে খাবার রাখা আছে, দেখুন, খেয়ে নিন। আমার ক্ষুধা নেই। না থাকলে নেই, এখন গিয়ে শুয়ে পড়ুন। আর কিছু বললাম না, ঘুমিয়ে পড়লাম। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। সকালে ঘুমিয়েছিলাম, তখন কেউ একজন আমাকে ডাকছিল। উঠে থেকে একটা মেয়ে ফ্লোরে বসে আমাকে ডাকছে। এই আপনি এখানে কি করছেন আমার রুমে? কেন? আমার তো এখানে থাকার কথা। কালকের কথা মনে করলাম। ও শিট, আমি তো বিয়ে করলাম। ও, আপনি ডাকছেন কেন? আম্মু ডাকছেন খেতে। যাচ্ছি, আপনি যান। রেডি হয়ে আসুন। আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একসাথে খাওয়ার টেবিলে বসলাম। আকাশ, আজকে কোথাও যেন যাওয়া না হয়। কেন? যেতে বলেছি তাই যাব, এটাই নিয়ম। কখন আসবে? এর মধ্যে আসবে। আচ্ছা, খাওয়া দাওয়া করে রুমে গেলাম। বসে আছি, তখন মেয়েটা আসলো। এই শুনুন। জি, আমার একটা নাম আছে। জানি জানি, তাহলে নাম ধরে ডাকছেন না কেন? আমার ইচ্ছে। সত্যি বলতে আমি এখনো মেয়েটার নাম জানি না। আমার নাম রাইসা। এই রে, বুঝতে পেরে গেছে মনে হয়। জানি, আপনাকে বলে দিতে হবে না। সেটা জানি। এখন বলুন, কি যেন বলবেন? শুনুন, আমি আপনাদের বাসায় যেতে পারবো না। সেটা আমাকে না বলে আব্বুকে গিয়ে বলুন। এই রে, আমার দুর্বল জায়গায় মনে হয় বুঝতে পেরে গেছে। কেন আব্বুকে বলতে যাব? তাহলে আমি গিয়ে বলছি। এই না থাক, বলতে হবে না। আচ্ছা। আমি এখন একটু বের হব। কেউ জিজ্ঞাসা করলে বলবেন কোথাও কাছাকাছি গেছি। আচ্ছা। বাসা থেকে বের হয়েছি বন্ধুদের সাথে আড্ডা দেবো বলে। আর আমি বাসায় যেতে চাচ্ছি না তাই। কিন্তু কপাল মন্দ হলে যা হয়। একটু পরে আব্বুর কল। আব্বু, আমি একটু। তুমি 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবে। আচ্ছা, কি আর করার, তাড়াতাড়ি চলে গেলাম বাসায়। কোথায় গিয়েছিলে? আব্বু, আমি একটু দোকানে গিয়েছিলাম। পাশে তাকিয়ে দেখি মেয়েটা মিটি মিটি হাসছে। বুঝতে পারছি এই মেয়েটাই পিন মারছে। ঠিক আছে, আমিও দেখে নিব। একটু পরে সবাই আসবে, কোথাও যেও না। জি আব্বু। কি আর করার, রুমে গেলাম। বসে বসে ফোন চাপছিলাম, তখন রাইসা আসলো। এই শোনেন। জি বলুন। এই, আপনি আব্বুকে কি বলেছেন? আব্বু আপনার কথা জিজ্ঞেস করছিল, আমি যাইতে বলছি। তার কথা শুনে আমার রাগ উঠে গেল। এভাবে দুপুর হয়ে আসলো।
কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি থেকে লোক আসলো। সন্ধ্যা তাদের বাসায় নিয়ে গেল। শ্বশুরবাড়ি যেতে মনে হলো সবাই আমার জন্য অপেক্ষা ছিল। আমাদের যাওয়া দেখে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। রাতে খাওয়া দাওয়া অনেক কষ্টে শেষ করলাম, কারণ শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া একটু বেশি করে খাওয়ায়। আর এত খাবারের আইটেম করেছে যে সবগুলো একবার চোখ দিয়ে দেখলে পেট ভরে যাবে। এই জন্য বিবাহিত লোকেরা বলে শ্বশুরবাড়ি মধুহারি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। রুমে বসে বসে গল্প লিখছি, এমন সময় দুটো শালিকার আগমন। এই যে দুলা ভাই, কেমন আছেন? আরে ব্যাস, আমার শালি আছে আর আমি জানি না? দেখতে তো মাশাল্লাহ। জি ভালো আছি, আপনি? শুনুন, আমার নাম মিম, আর আমি আপনার ছোট, তাই আমাকে তুমি করেই বলবেন। ও আচ্ছা। তা দুলা ভাই, কেমন কাটলো বুবুর সাথে প্রথম রাত? এমনটাই ভেবেছিলাম, একটু পাকনা। হ্যাঁ, অনেক ভালো। দুলা ভাই, আমি তো শুনলাম আপনাকে নাকি খাটে ঘুমাতেই দেয়নি। এই রে, সেরেছে। আমাকে খাটে ঘুমাতে দেনি মানে কি? আমি তো নিচে ঘুমাইনি। রাইসা, তোমার খবর আছে? আমার নামে মিথ্যা বলা তোমাকে কে বললো? যেই বলুক না কেন, সত্যি কিনা সেটা বলুন। মোটেও না। তাহলে তো ভালো। তা দুলা ভাই, আমার জন্য কি এনেছেন? আমি তো জানি না তোমার কি পছন্দ, তাই আনা হয়নি। তুমি এখন বলো কি লাগবে তোমার। যা বলবো দেবেন? বলো। আপনাকে। মানে? জি দুলা ভাই, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আপনি আপুকে ছেড়ে দিন আর আমাকে বিয়ে করুন। কি বলছো এসব? কেন, ভুল কিছু বললাম? মিমি একটু বেশি দুষ্ট, তাই না? সত্যি বলছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এমন সময় দরজার দিকে চোখ গেল, দেখি রাইসা দাঁড়িয়ে আছে। খাইছে রে, এই মেয়ে আবার উল্টাপাল্টা কিছু না ভাবে, নয়তো মান সম্মান যাবে তাহলে। বাহ, ভালোই তো। কি ভালো? আমি যা শুনলাম। আরে আপনি যা ভাবছেন তা নয়, আসলে মিমি একটু মজা করছিল। মজা, তাই না? থাকুন আপনি ওর সাথে, আমি গেলাম মরতে। মরতে মানে? মরতে মানে মরতে, আর বেঁচে থাকতে চাই না। আরে কি সব বলছেন? বাবা, একদিনেই এত প্রেম হয়ে গেল দুজনের মধ্যে। আপু, তুই কি করেছিস দুলা ভাইকে, যে এখন আমার দিকে তাকাচ্ছেই না? আমি তো তোর থেকেও বেশি সুন্দর, তারপরে আমার দিকে তাকাচ্ছেই না। সব দেখিয়ে দিয়েছিস নাকি? ওই, তুই চুপ করবি? লজ্জা শরম কিছুই নেই নাকি? না আপু, তোর জামাইকে একটু দেখলাম বাজিয়ে। ওরে শালি রে, আমারে বাজিয়ে দেখা, তাই না? আমারও সময় আসবে। হইছে, এখন যা তোর রুমে। যাচ্ছি যাচ্ছি, আমি কি তোদের সাথে থাকবো নাকি? তুই যাবি? আরে এমন করে বলছেন কেন? থাকুক, সমস্যা কি? থাকুক মানে? ওই, আপনার মতলব কি? হ্যাঁ, আপনি কি গাছেরও খাবেন আবার তলারও কুড়োবেন? আরে এখানে গাছ আর গাছের তলা আসলো কোত্থেকে? আপু, আমি যাই, তোরা ঝগড়া কর। মিম চলে যাওয়ার পর? ভালোই তো পারেন দেখছি। কি পারি? এই যে, কিভাবে ঘরে বউ রেখে অন্য মেয়েদের দিকে নজর দেওয়া যায়। এটা কিন্তু বেশি হয়ে গেল। আর একটা বাজে কথা ভুলবেন না। বাজে কথা, তাই না? চুপ করেন। সরি। সরি কেন? আসলে আমি তখন মজা করে বলেছিলাম, আর মিম এমনি একটু ফাজিল। ইটস ওকে। আজকে কোথায় ঘুমোবেন? কেন? না, কাল রাতে তো আপনি সোফায় ঘুমিয়েছিলেন, কিন্তু আমার রুমে তো সোফা নেই, তাহলে কোথায় ঘুমোবেন? আমি একটা কথা বলতে পারি? বলেন। আপনি খাটেই ঘুমোন। আর আপনি? আমিও খাটেই ঘুমোবো, সমস্যা নেই। মাঝে কোলবালিশ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়লাম কিছুক্ষণ পর। আচ্ছা, একটা কথা বলি। হুম। আচ্ছা, আপনি আমাকে মেনে নিতে পারেননি, তাই না? কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যি বলতে হ্যাঁ, আমি একে এখনো মেনে নিতে পারিনি। আমার লাইফে কাউকে মেনে নিতে পারবো না হয়তো। বুঝতে পেরেছি। আচ্ছা, এর কারণটা কি জানতে পারি? অনেক রাত হয়েছে, ঘুমান। বলবেন না? ঘুমান, আর কিছু বললাম না। অনেকক্ষণ পর এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি শুয়ে শুয়ে ভাবছি, আমার জীবনের ডায়েরিটা এমন লেখা না হলেও পারতো। কি দোষ ছিল আমার? না, এখন কিছুই ভালো লাগছে না। বেলকনিতে গিয়ে চেয়ারে বসলাম, সিগারেট খাচ্ছি আর আনমনে বসে বসে ভাবছি। ঘুম নেই, সিগারেট একটার পর একটা ধরাচ্ছি। শেষ রাতের দিকে চোখটা একটু লেগে আসলো। সকালে কারো ডাকে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি রাইসা।
আপনি এখানে ঘুমিয়েছেন? আম্মু ডাকতেছে খেতে, আপনি ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, আর কোনো কথা না পেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। একটু পরে রাইসা আসলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হুম। আচ্ছা, আপনি কি সব সময় এমন থাকেন কথা না বললে? না, তাহলে আমার সাথে কথা বলেন না কেন? এমনি। একটা কথা জিজ্ঞেস করি? না মানে? এত মানে মানে করছেন কেন? আর শুনুন, আমি আজই বাসা যাচ্ছি। কিন্তু আমরা তো আরো কিছুদিন থাকবো বলে এসেছিলাম। আপনি থাকতে পারেন, আমি আজকে চলে যাচ্ছি। কিন্তু আব্বু তো বলেছিল কয়েকদিন থাকার জন্য। আপনি এত কথা বলছেন কেন? আমি কি আপনাকে থাকতে বারণ করেছি? আপনার যতদিন ইচ্ছা থাকেন, আমি যাচ্ছি আজকে। আচ্ছা, চলুন তাহলে। বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার চলে আসার কথা শুনে সবাই অনেক থাকার কথা বলল। আর জিজ্ঞাসা করলো কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আমি বলেছি অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, তাই আজকে আমাকে বাসায় যেতে হবে। বাসায় আসতে আব্বুর হাজারটা প্রশ্ন। ধর ভালো লাগে না। রুমে গেলাম, শুয়ে আছি, এমন সময় রাইসা। এ কি, আপনি ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে আছেন কেন? মানে? যান, আগে ফ্রেশ হয়ে আসুন। আমি কি করব সেটা কি এখন আপনার কাছ থেকে জেনে করতে হবে? আপনি যা বলবেন তাই করব। দেখুন, একটা কথা ক্লিয়ার করে বলছি, আপনি আমার কোনো কাজে নাক গলাবেন না। আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। নেক্সট টাইম আর কোনো কাজে হাত দিবেন না। আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। রাহাসা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। আর আমি আবারও শুয়ে পড়লাম। একটু পরে বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। অনেক রাত করে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতে রাইসা এসে দরজা খুলে দিল। আর আমি কিছু না বলে রুমে গেলাম। পিছন থেকে রাইসা আসলো। আপনি খাবেন না? না, কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না মানে, রাতে না খেয়ে থাকতে নেই। আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পরে রাইসা আসলো। পরের দিন থেকে অফিস যাওয়া শুরু করলাম। যদিও আমার ছুটির এখনো 10 দিন বাকি ছিল, কিন্তু কিভাবে আর, আমার তো ভালো লাগছে না। তাই আবার অফিস যাওয়া শুরু করলাম। আর এভাবেই পার হচ্ছে দিন। রাইসার সাথে এখনো ঠিকঠাকভাবে কথা বলিনি। আমি আমার মতো চলি। একদিন আম্মু আমাকে বলছে, আকাশ, কি সমস্যা তোর? কেন এমন করছিস? কি করলাম আমি? কি করছিস জানিস না? না তো। রাইসার সাথে কেন এমন করছিস? জানিস মেয়েটা সারা দিন মন খারাপ করে থাকে, রুমের মধ্যে একা একা কান্না করে। তুই যা করছিস সেটা কি ঠিক করছিস? দেখো আম্মু, আমি কিন্তু বিয়ে করতে চাইনি। তোমরা আমাকে বাধ্য করেছো বিয়ে দিতে। আমি যেমন ছিলাম ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে দিলে না। আর এখন নিজের মতো থাকতে যাচ্ছি, সেটাও কি দেবে না? কে বারণ করে তোকে? কিন্তু মেয়েটার সাথে কোনো অবিচার করিস না। মেয়েটা অনেক ভালো। এই যুগে এমন মেয়ে পাওয়া খুব কম যায়। বাবা, তুই ওকে কষ্ট দিস না। আম্মু প্লিজ, আমাকে আর জোর করো না। ভালো মন্দ দেখার সময় আমার নেই। এই বলে চলে আসলাম। একদিন রাইসা মন খারাপ করে বসেছিল, তখন আম্মু দেখে ফেলে। কি হয়েছে মা? মন খারাপ কেন? কই আম্মু, না তো। আমার চোখ ফাঁকি দিবি? আমি সবই জানি রে মা, কিন্তু পাগল ছেলেটাকে আর বোঝাতে পারছি না। মারে, তুই তোর ভালোবাসা দিয়ে সব ঠিক কর। জানিস, আকাশ এমন ছিল না। ওর মনটা অনেক ভালো। কি হয়েছে আম্মু? ও বিয়ে করতে চায়নি, আমার জন্যই বিয়েটা করেছে। কেন বিয়ে করতে চাই না কেন? একটা মেয়ের জন্য। তখন রাইসা একটু আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে। আকাশ ছোটবেলা থেকে একটু সাধারণভাবেই থাকতে পছন্দ করত। ওর বাবার এত সবকিছু থাকার পরেও ও নিজের মতো করে থাকতো সবার সাথে। কলেজে একটা মেয়ের সাথে পরিচয় হয়, ওর বন্ধুত্ব হয়। কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হয় একই সাথে। তারপর ওদের বন্ধুত্ব আরো ভালো হয়। আকাশ আমার সাথেই খুবই ফ্রি। ওর কখন কি ঘটনা ঘটে সব বাসায় এসেই বলবে আমাকে। তো ওদের রিলেশন যখন 3 বছর হয়ে যায়, আর ওই দিন ভার্সিটির শেষের দিকে লাস্ট ইয়ারে একদিন আকাশ ওরে বিয়ের কথা বলে। আর মেয়েটা এমন কিছু করলো যার জন্য আকাশ ওই দিন থেকে। কি করেছে? আকাশ যখন মেয়েটাকে বিয়ের কথা বলে, তখন ও আকাশকে না করে দেয়। বলে ও এখনই বিয়ের জন্য রেডি না, ওর আরো সময় লাগবে। আকাশও মেনে নেয়। তারপর থেকে মেয়েটা আকাশের সাথে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে। একদিন আকাশ শপিংয়ে যায়, আর
ওখানে দেখে ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, কেনাকাটা করছে। আকাশ ওদের ফলো করে। ওখান থেকে ওরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে। এর মধ্যে আকাশ মেয়েটাকে ফোন দেয়, জিজ্ঞেস করে কোথায়, আর মেয়েটা বলে আকাশের সামনে সব হয়। কিছুদিন পর ক্যাম্পাসে মেয়েটাকে জিজ্ঞেস করে ছেলেটার কথা, তখন মেয়েটা না করে। আর তখনই ছেলেটা ওর কাছে আসে, মেয়েটাকে ওর সামনেই আকাশ একটা থাপ্পড় মারে। এতে ছেলেটার সাথে ওর হাতাহাতি হয়। তারপর থেকে মেয়েটার সাথে আকাশ যোগাযোগ বন্ধ করে দেয়। আর আকাশ সব সময় এমন মরা হয়ে থাকতো, বাসায় কিছুই বলতো না। পরে আকাশ জানতে পারে মেয়েটা আকাশকে বিয়ে করে নাই, কারণ মেয়েটা ভেবেছিল আকাশ গরিব তাই। কিন্তু একদিন সব জানতে পারে আর আবার আকাশের কাছে ফিরে আসতে চায়। আর তখন আকাশ ওকে ফিরিয়ে দেয়। তারপর থেকে ও নিজেকে গুছিয়ে নিতে অনেক সময় নেয়। আস্তে আস্তে মেয়েটার কথা ভুলে। আর ও এখনও ভাবে সব মেয়েরাই হয়তো ওর মতো, তাই এই বিয়েটা করতে চায় নাই। আমাদের জোর করায় বিয়েটা করে। রাইসা মা, এখন তুই পারিস সব কিছু ঠিক করতে। আমার ছেলেটাকে আবার আগের মতো করে ওরে একটু ভালোবাসা দি, দেখবি সব ভুলে গেছে। ও তোকে অনেক ভালো রাখবে। আম্মু, আমি তো চেষ্টা করবই, আমাকে তো করতেই হবে। আমি সব ঠিক করে নিব। রাতে আমি বাসায় এসে খেয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর রায়সা জিজ্ঞাসা করলো, ঘুমিয়েছেন? কিছু বলবেন? হুম। বলেন। একটা কথা জিজ্ঞেস করব? বললাম তো, বলেন। আপনি এমন করেন কেন? আমি আবার কি করলাম? কেমন যেন আমার সাথে কথা বলতে চান না, সব সময় দূরে থাকেন। মনে হয় আমি এই বাসার কেউ না। বাজে কথা না বলে ঘুমান। আপনি বলুন, কি বলবো? কেন এমন করেন? আমি তো আপনার স্ত্রী, আপনার সাথে জীবনের সুখ দুঃখের সাথী। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি আপনাকে বলবো। কিন্তু আপনি এমন করছেন কেন? আমার ইচ্ছে। আমি আপনাকে আগে বলেছি, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। আমার কোনো কিছুতে জিজ্ঞাসা করবেন না, আর আমিও করব না। কিন্তু আমি জিজ্ঞেস করব। না, করবেন না। আমি করবই। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার রাগ তুলবেন না। কি করবেন? মারবেন? তাহলে মারুন। এটা আবার বাকি রেখেছেন কেন? এবারে কিন্তু সত্যি সত্যি মেরে দেব। চুপচাপ ঘুমান। আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পর আবার। ঘুমিয়েছেন? দেখুন, ঘুমাতে দিন, সকালে অফিস আছে। আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। উল্টা পাল্টা জিজ্ঞাসা করলে কিন্তু। করব? করুন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? কোন মেয়ে? কোন মেয়ে তাই না? হ্যাঁ, ওই যে আপনার কলেজের মেয়ে। এই, আপনি কি বলতে চাচ্ছেন? বুঝতে পারছেন না? না, এখন আপনি ঘুমান। আগে বলুন। চুপচাপ ঘুমান। আর কিছু বলতে দিলাম না। সে বলল, কিন্তু ঘুম আসছে না। একটা বিষয় বুঝতে পারলাম না, ও কোন মেয়ের কথা বলছে, নাকি ও নিপার কথা জানতে পারলো। নিপার কথা মনে হতে ভিতরে কেমন যেন রাগ হচ্ছিল, আর অনেকটা কষ্ট অনুভব করছিলাম। ঘুম আসছিল না। অনেক কষ্টে ঘুমালাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজ আর কিছু খাইনি। অফিসে বসে কাজ করছিলাম, তখন একটা অজানা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? একটা মেয়েলি কণ্ঠে বলল। আমি আমি কে? আমি আপনার বউ। ও, আপনি ফোন দিয়েছেন কেন? আর নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বার আপনার আম্মুর থেকে নিয়েছি। আর ফোন দিয়েছি কেন মানে? আমি আপনার বউ, আমি ছাড়া আর কে ফোন দিবে? দেখুন, আপনার এই ফালতু কথা শোনার সময় আমার নেই, অনেক কাজ আছে। কিছু বলার থাকলে বলেন। খেয়ে যান নাই কেন? আমার ইচ্ছা মানে? আপনি না খেয়ে কেন গেছেন বলুন? বললাম তো, আমার ইচ্ছে হয়নি তাই খাইনি। আর এখন ফোনটা রাখুন বলে ফোনটা কেটে দিলাম। একটু পর বসের কেবিন থেকে ডাক পড়লো, স্যার আসবো? আকাশ সাহেব, আপনাকে আপনাকে একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন কি কাজ? আকাশ সাহেব, আপনি তো জানেন যে আমাদের গাজীপুরে একটা অফিস আছে। ওইখানে আপনাকে পোস্টিং করা হবে। আপনি পরশু থেকে ওইখানে জয়েন করবেন। এতে আপনার কোনো প্রবলেম নেই তো? একটু ভেবে বললাম, গাজীপুরে গেলে তো খারাপ হয় না, তাই আর না করিনি। না স্যার, আমার কোনো প্রবলেম নেই। ওকে, ফাইনাল। তাহলে আজকে আপনি চাইলে একটু তাড়াতাড়ি যেতে পারেন, আর কালকের মধ্যে আপনি চলে যাবেন।
জি স্যার। চলে আসলাম আমার কেবিনে। সত্যি বলতে আমি কাজের দিক থেকে খুবই এক্সাইটেড। অনেক ভালো কাজ করি। আর আমার বসের কাছে আমি অনেক প্রিয় একজন। ওখানে ম্যানেজিং ডিরেক্টর পোস্টে যে ছিল তার চাকরিটা কোনো কারণে চলে যায়। যার জন্য আমাকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, আজকে দুপুরের পরে বাসায় চলে গেলাম। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আম্মু, আমি কালকে গাজীপুর যাচ্ছি। কেন? আমাদের অফিসের একটা শাখা গাজীপুরে আছে। ওখানে ম্যানেজিং ডিরেক্টর পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে। কালকে সকালে আমি যাচ্ছি। কি বলিস এমন হঠাৎ করে? আম্মু, হুট করে হয়ে গেল। বুঝলাম, কিন্তু রায়সা? হ্যাঁ, রাইসা তো আমি কি করব? আরে আমি বললাম রায়সাকে নিয়ে যাবি না? আম্মু, কি বলছো এসব? আমি এখনো গেলামই না। কিছু ঠিকঠাকও হয়নি। আর ওরে নিয়ে যে কি করব? তাহলে কি করবি? আম্মু, রাইসা থাকুক এখানে। কালকে কখন যাবি? সকালে। যা, এখন ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। তোর জন্য মেয়েটাও এখনো না খেয়ে আছে। সকালে না খেয়ে অফিসে চলে গেলি কেন? আর বলো না, সকালে বস ফোন দিয়েছিল আজকে একটু তাড়াতাড়ি যেতে, তাই আর কি খাওয়া হয়নি। এখন যা, ফ্রেশ হয়ে আয়। রুমে চলে গেলাম। গিয়ে দেখি মহারানী শুয়ে আছে। আমি কিছু বললাম না, ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি রাইসা রুমে নেই। খাওয়ার টেবিলে গিয়ে বসে আছে। বসুন। রাইসা খাবার বেড়ে দিল। আমি খাওয়া শুরু করলাম। সকালে না খেয়ে অফিসে গেলেন কেন? এমনি। আপনার জন্য না খেয়ে বসে আছি। কেন? আমি কি আপনাকে খেতে বারণ করেছি? না খেয়ে আছেন কেন? না, এমনি। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। একটু বাইরে গেলাম। বন্ধুদের সাথে বেশি জমিয়ে আড্ডা দিয়ে একটু রাত করে বাসায় ফিরলাম। কোথায় ছিলি এতক্ষণ? আম্মু, একটু ঘুরতে গিয়েছিলাম, কালকে চলে যাব, তাই সবার সাথে দেখা করলাম। ভালো কথা, কিন্তু রায়সা এখন না খেয়ে আছে। দুপুরে কি বলেছিস ওকে? এখনো না খেয়ে আছে কেন? সেটা আমি কি করে জানবো? তুই নিশ্চয়ই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই ও এখনো খায় নাই। দেখো আম্মু, এর মাঝে আমাকে জড়াবে না। ও খায়নি, ওর দোষ। আমাকে কেন টানছো? আমি এত কিছু বুঝি না। তুই এক্ষুনি রায়সাকে ডেকে আন। আমি পারবো না, তুমি ডেকে আনো। এক থাপ্পড় মারবো, যা বলছি। আচ্ছা, যাচ্ছি। রুমে গিয়ে দেখি বেলকনিতে দাঁড়িয়ে আছে। এখানে কি করছেন? কিছু না। এখনো খাননি কেন? ক্ষুধা লাগে নাই। সেটা আম্মুকে আপনি বলতে পারতেন, আমাকে কেন বললো? সরি, আমার জন্য আপনি কথা শুনলেন। থাক, হয়েছে। এখন খেতে আসুন, আম্মু ডাকছে। আপনি যান, আমি আসছি। আমি আপনাকে এখনই যেতে বলেছি। আচ্ছা, চলুন। রাতে খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য গাজীপুর। গাড়িতে বসে আছি। ভালো লাগছিল না কোনো কিছুই। আসার সময় রাশের সাথে একটা কথা বলিনি। ও তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। সেটারও সুযোগ না দিয়ে চলে আসলাম। এখন কেমন যেন লাগছে। মনে হচ্ছে মনটা সত্যি সত্যি খারাপ। কিছুক্ষণ পর আবারও ভাবছি, আমার কেন এমন মন খারাপ হচ্ছে? আমি তোরে মন থেকে মানি না, তাহলে কেন এমন হচ্ছে? গাজীপুরে পৌঁছে গেলাম। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। অফিসের কোয়ার্টারে গিয়ে উঠলাম, কারণ এই সময় বাসে খুঁজে পাওয়া সম্ভব না। 2-1 দিনের মধ্যে খুঁজে নেওয়া যাবে। পরের দিন থেকে অফিস যাওয়া শুরু করলাম। বেশ ভালো যাচ্ছিল দিন। এর মধ্যে একটা ফ্ল্যাট খুঁজে নিলাম। নতুন বাসা, সবকিছু নিজের মতো করে বসিয়ে নিলাম। প্রতিদিন বাসায় আব্বু আম্মুর সাথে কথা বলি, অফিস করি, আর বাকি সময়গুলো একা থাকি। সব মিলিয়ে খুব ভালোই কাটাচ্ছি দিন। কিন্তু রায়াসের সাথে আর কথা বলিনি। আম্মু জোর করে একদিন কথা বলতে বলল, তাই বললাম। শুধু ভালো মন্দ জিজ্ঞাসা করে ফোনে রেখে দিলাম। এইভাবে মাস পার হয়ে গেল। এদিকে রায়াসা সারাক্ষণ মন খারাপ করে থাকে আমার জন্য। আমারও ইদানিং বাসায় যাওয়ার জন্য মন খারাপ হচ্ছিল। তাই বসের থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় যাব বলে ভাবছিলাম। যেই ভাবা সেই কাজ। পরের দিন বসকে বলে ছুটি নিলাম। বাসায় কাউকে বলিনি। বাসায় আসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় পৌঁছে গেলাম। এতদিন পর আম্মু আমাকে দেখে বেশি খুশি হন, আর একটু অবাকও হন, কারণ কাউকে না বলে চলে আসলাম তাই। বাসায় গিয়ে জানতে পারি রায়সা ওদের বাসায় গিয়েছে। কয়েকদিন হলো। বিকালে আম্মু বললেন রায়সাকে নিয়ে আসতে। আম্মুর আদেশ, যেতেই হবে। পরের দিন বের হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর আম্মুকে বলেছিলাম যেন রাইসাকে আমার কথা না বলে। ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব। সত্যি বলতে এতদিন ওর জন্যই মনটা খারাপ হতো। মনে হয় একটু একটু করে ওকে নিজের করে নিচ্ছিলাম, তাই সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছিলাম। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে ওদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন রাস্তায় পাশে চোখ খেলো। এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।
তাই গাড়ি থেকে নামলাম ভালো করে দেখার জন্য। হ্যাঁ সত্যি, এই রাইসা। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রাইসা এমনটা করতে পারে না, কিন্তু আমি নিজের চোখে অবিশ্বাস করতেও পারছি না। রাইসার একটা ছেলের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর হাসাহাসি করছিল, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল। এক মুহূর্তের জন্য নিপার কথা মনে পড়লো, কিভাবে আমাকে কষ্ট দিয়েছিল, কিভাবে আমি এতগুলো কষ্ট নিয়েছিলাম। এখন যখন আস্তে আস্তে সব ঠিকঠাক হচ্ছিল, তখন আবারও রাইসা একই কাজই করলো। মেনে নিতে সত্যি অনেক কষ্ট হচ্ছে। মন চাচ্ছে এখনই দুটাকে গিয়ে খুন করে ফেলি। সেই আগের মতো আবারও নতুন করে কষ্ট পাচ্ছিলাম। মুহূর্তের মতো চোখ দুটো লাল হয়ে এলো, চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছিল। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, গাড়িতে গিয়ে বসলাম আর রায়সার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এখন রায়সাদের বাসায় যাওয়ার উদ্দেশ্য একটাই কারণ, তা হলো ওকে বুঝিয়ে দেওয়া আমার সাথে এমন করার ফল কি কি হতে পারে। ওকে বুঝিয়ে দেবো আমাকে ঠকানোর ফল কতটা খারাপ হতে পারে। বাসায় পৌঁছে গেলাম। বিয়ের পর এই নতুন শ্বশুরবাড়ি আসলাম। বাসায় যেতে সবাই খুশি। নতুন জামাই আসলো, কি রেখে কি করবে। এই ফাঁকে মিমের কাছে জিজ্ঞাসা করলাম, মিম তোমার আপু কোথায়? বাসায় আসার পর তো দেখছি না। ভাইয়া, আপু তো কলেজে গিয়েছিল, বললো কি একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই চলে আসবে এখনই। ও আচ্ছা, কিন্তু মনে মনে বললাম কলেজে কি ইম্পর্টেন্ট কাজে গিয়েছিল সেটা তো আমি নিজের চোখে দেখে আসলাম। যাই হোক, আসুক আগে। দুপুরের পর রায়সা আসলো। রায়সা আসতেই রায়সার আম্মু বলছিল, কে রে, এতক্ষণ কোথায় ছিলি? কলেজে গেছিলাম একটু দরকারে। কেন, কি হয়েছে? আকাশ এসেছে, সেই কখন তোকে ফোন করছি, ফোন তুলিস না কেন? কি বলো আম্মু? আকাশ আসছে? কোথায় উনি? তোর রুমে আছে। আচ্ছা আম্মু। রুমে গিয়ে দেখে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। আমি কিছু বুঝে ওঠার আগে ও আমাকে জড়িয়ে ধরলো। দেখে রায়সাকে জোর করে ছাড়িয়ে নিলাম। কখন আসছেন? আর বাসায় কবে আসছেন? কখন আসছি সেটা না জানলেও চলবে। এমন করে বলছেন কেন? কেমন ধরনের বললাম? রেগে আছেন? সরি, আসলে কলেজে গিয়েছিলাম একটু দরকারে, তাই একটু দেরি হয়ে গেল। কি দরকার ছিল যে এত দেরি হলো? আসলে কিছু বলতে না দিয়ে আবারও আমি বললাম, থাক আর কিছু বলতে হবে না, বাইরে থেকে আসছেন, যান ফ্রেশ হয়ে নিন। কিছু খেয়েছেন? এত ভাবতে হবে না, যা বললাম তাই করে আসুন। আর কিছু না বলে মন খারাপ হয়ে ফ্রেশ হতে চলে গেল। আর আমি রুমে গিয়ে বসলাম। আর তখনই রাইসার ফোনে কেউ একজন ফোন দিল। দেখলাম আননোন নাম্বার। ভাবছিলাম ধরবো কি ধরবো না, ভাবতে ভাবতে ধরে ফেললাম। হ্যালো। হ্যাঁ, কে? ওপাশ থেকে একটা ছেলের ভয়েস শোনা যাচ্ছে। আপনি কে? আর রাইসার ফোন আপনার কাছে কেন? রাইসা নামটা শোনার পর মনে হলো এটা পরিচিত কেউ, তাই একটু পরিচয় নেওয়ার জন্য বললাম, আমি যেই হই না কেন, আপনি কে সেটা আগে বলেন। সেটা আপনাকে কেন বলবো, আগে বলুন রাইসা কোথায়? আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কে, রাইসা আপনার কি হয়? আমি রাইসার বয়ফ্রেন্ড। হয়েছে, এখন বলুন আপনি কে? ও আচ্ছা বলে ফোনটা কেটে দিলাম। একটু পর রাইসা বের হয়ে আসলো আর জিজ্ঞাসা করলো, কে ফোন দিয়েছিল? সেটা আপনি দেখে নিন। আচ্ছা রেডি হয়ে নিন। কেন? বাসায় যাবেন নাকি থাকবেন? সেটা আবার কেমন কথা? আমি বললাম আমি বাসায় যাব, আপনি যাবেন নাকি থেকে যাবেন? আজকেই চলে যাবেন মানে? আজকে যাওয়া হবে না। আমি আজকে যাব, আপনি গেলে চলুন, নয়তো থাকুন। আর এমন সময় রাইসার আম্মুর ডাক পড়লো। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ওর আম্মুর সঙ্গে কথা বললাম, আম্মু আমি আজকে চলে যেতে চাচ্ছি। আজকেই যাবে মানে? না, আজকে যাওয়া হবে না। এই প্রথম এই বাসায় আসলো, অন্তত কিছুদিন তো থেকে যেতে হবে। না আম্মু, এখন আর থাকার সময় নেই, অফিসে ছুটি নেই, কালকে আমাকে অফিসের উদ্দেশ্যে যেতে হবে, তাই আজকে আর থাকতে পারবো না, আবারও আসবো। কোনো রকমে সবাইকে বুঝিয়ে দিয়ে বিকালের উদ্দেশ্যে রওনা হলাম। রাইসার মন খারাপ। আমি মনে মনে বলছি এখনো তো কিছুই না। বাসায় আসার সময় রাস্তায় কোনো কথা বললাম না। বাসায় চলে গেলাম। ওখানে আবার আম্মুকে কতগুলো কথা বলতে হলো। তারপর রুমে গেলাম। আপনি মিথ্যা বললেন কেন? কিসের মিথ্যা? আপনি আমার আম্মুকে বলেছেন আপনি কালকেই অফিসে যাবেন, এখন আবার এখানে অন্য কথা বলছেন। সেটা আমার ব্যাপার, আপনি চুপ থাকেন। কেন চুপ থাকবো? আমাদের বাসায় থাকলে কি এমন হতো? আমার ইচ্ছে হয়নি তাই থাকিনি, হয়েছে? আপনি আমার উপর রাগ করেছেন কেন?
আপনি এখন এখান থেকে যান। আর কোনো কিছু না বলে রুম থেকে চলে গেল। রাতে খেয়ে শুয়ে পড়লাম। এভাবে পার হয়ে গেল আর একটা দিন। পরের দিন অফিসে যাব। আম্মুকে বললাম, আম্মু আমি কালকেই চলে যাব। কালকে যাবি মানে? আম্মু ছুটি শেষ, কালকে যেতে হবে। আর কয়েকদিন থেকে যেতে পারতি। আচ্ছা, সামনের মাসে আর একবার আসবো। ঠিক আছে, কিন্তু রায়সাকে নিয়ে যাস যাওয়ার সময়। রাইসাকে কেন নিতে হবে? বৌমাকে রেখে যাবি কেন? ওইখানে থাকিস একা একা, খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। কি খাস না খাস রায়সাকে নিয়ে যা, একা একা তো কম হবে তোর। না, আমি নিতে পারবো না, ও এখানে থাকুক। আমি নিয়ে যেতে বলেছি, নিয়ে যাবি। ঠিক আছে, কি আর করার। আম্মু যেভাবে বলছে নিয়ে তো যেতেই হবে। তাছাড়া একটা বুদ্ধিও পেয়েছি, খেলা তো শুরু হবে ওখানে নিয়ে গেলে। তাই রাজি হয়ে গেলাম। পরের দিন সবার থেকে বিদায় নিয়ে বেরোলাম। রাইসার মন খারাপ, আবার একদিকে মন ভালো। মন খারাপ হচ্ছে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, আর যার সাথে যাচ্ছে সেও ঠিকভাবে কথা বলে না, ভালো ব্যবহার করে না, কষ্ট দেয়, একবারের জন্য তাকে বোঝার চেষ্টা করে না। আর মন ভালো হওয়ার কারণ তার প্রিয় মানুষের সাথে যাচ্ছে। সে ভাবছে সে যেখানে যাক থাকুক তার তো ভালো লাগবে। হ্যাঁ, আকাশ একটু অন্যরকম, কিন্তু মন থেকেও অনেক ভালো। আর আমার বিশ্বাস আকাশও আমাকে ভালোবাসতে শুরু করেছে। সে যতই মুখে বলুক, আমি জানিও আমাকে ভালোবাসে। সেই বিশ্বাসই তার ভালো লাগার কারণ। যাই হোক, আমরা রাতে বাসে করে যাচ্ছি। এখন এমনিতে নভেম্বর মাস, শীত আসতে শুরু করেছে। তার উপর আবার দুদিন ধরে বৃষ্টি হয়েছে। শুনলাম এই বৃষ্টি নাকি আবারও দুদিন থাকবে। তো আর রাতে বাসের টিকিট কেটে বসলাম। রাইসা জানলার পাশে বসলো আর আমি তার পাশে। জানলা দিয়ে বেশ ঠান্ডা বাতাস বইছে। রাইসার শীত লাগছে, শীতে নিজের ঠোঁট কাঁপছে। আমি দেখে কিছু বললাম না। একটু পর পর আমার দিকে তাকাচ্ছে, হয়তো ভাবছে আমি ওকে জড়িয়ে ধরবো। কিন্তু না, আমি তাকে ধরবো না। বেচারি বাধ্য হয়ে নিজের ব্যাগ থেকে একটা চাদর বের করে নিজের গায়ে দিল, আর আমার দিকে আড়সে করে দেখছে। গাড়ি চলছে তার গতিতে। একটু রাত হয়, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। এদিকে রাইসা বারবার ঢলে পড়ছে। কিছুক্ষণের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমালাম। ঘুম ভাঙলো গাড়ির জোর হর্নে। জেগে দেখি রাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে আমার বুকে, আর চাদরটা আমার আর ওর উপর দিচ্ছি। এক পলক রাইসার মুখের দিকে তাকালাম। কি নিষ্পাপ চেহারা! মনে হচ্ছে এই মানুষটা কোনো অন্যায় করতে পারে না, আমাকে ঠকাতে পারে না। গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি প্রায় পৌঁছে গিয়েছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে নামতে হবে, তাই রাইসাকে জোরে ধাক্কা দিলাম। রাইসা জেগে দেখে আমার বুকের মধ্যে শুয়ে আছে। বেশ লজ্জা পেয়েছে, কোনো কিছু বলছে না, নিজেকে ঠিকঠাক করে নিল। আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। নেমে বাসায় গেলাম, ভিতরে গিয়ে রেস্ট নিলাম। এখানে আপনি থাকেন? না, এটা অন্য একজনকার বাসা, আর আপনি এখানে থাকবেন। এভাবে বলছেন কেন? এমনি জিজ্ঞেস করলাম। না, এমনিও জিজ্ঞাসা করবেন না। আচ্ছা, শয়তান একটা। ঘুমিয়ে থাকলে কি নিষ্পাপ যেন কিছুই জানে না, আর জেগে থাকলে শুধু আমাকে বকে। রাতে তো নিজেই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, আর এখন কিছু জিজ্ঞেসও করা যাচ্ছে না। যান, ফ্রেশ হয়ে আসুন। আচ্ছা। ওয়াশরুমে গিয়ে রাইসা মনে মনে বলছে, এই শয়তান রাক্ষসটাকে যদি আমি ঠিক করতে না পারি, এখন করছো করো, আমারও সময় আসবে। বের হয়ে এসে রুম পরিষ্কার করলো আর বলতে লাগলো, এখানে কি মানুষ থাকে? সকালে আমি অফিসে চলে গেলাম। জরুরি একটা মিটিং ছিল, যার জন্য এত তাড়াতাড়ি বাসা থেকে আসা। মিটিংটা শেষ করে কেবিনে গেলাম। তখন 12টা বাজে। এমন সময় মনে হলো রাইসা তো কাল থেকে কিছুই খায়নি, আর কোনো বাজারও দিয়ে আসেনি। মেয়েটা এখনো না খেয়ে আছে। আর দেরি না করেই আজকের মতো এখানে শেষ করে দৌড় দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার আগে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এলাম। বাসায় গিয়ে দেখি রাইসা বসে আছে। আমার দিকে দেখে একটা রাগের লোক নিয়ে তাকালো। দেখে বোঝা যাচ্ছে সে ক্ষুধার্ত, তার ক্ষুধা পেয়েছে। ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা। গিয়ে তাকে খাবারগুলো দিলাম। এই নিন। কি এগুলো? এখনো তো মনে হয় কিছু খাননি, খেয়ে নিন। থাক, খাবো না, ক্ষুধা লাগে নাই। ক্ষুধা লাগেনি তো? না, এতক্ষণ যখন না খেয়ে থাকতে পেরেছি, তাহলে সারা জীবন না খেয়ে থাকতে পারবো। থাকতে পারবেন তো? আপনার কি মনে হয়? মনে তো হচ্ছে এখনই কিছু না খেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেয়ে নিন। আর কিছু না বলে বাজারে চলে গেলাম। যা যা লাগে সব কিনে নিয়ে গেলাম। বাসায় গিয়ে দেখি সব খেয়ে নিয়েছে। কি, না খেয়ে যেন থাকতে পারবেন?
এখন তো দেখি সব খেয়ে নিয়েছেন। এখানে দুজনকার খাবার ছিল, একাই সব সাবার করেছেন। আসলে আমি খেয়ে এসেছি, শুধু ওর সাথে মজা করার জন্য বললাম। কি? এই অল্প কয়েকটা খাবার দুজনের জন্য ছিল? জি, যাই হোক খেয়েছেন, ভালো করেছেন। এখন আমি কি খাবো? যান রান্নাঘরের দিকে। আমি রান্না করতে পারি না। কি? রান্না করতে পারেন না? তাহলে কি পারেন? কিছুই না। উফ, আমি এখন কি খাবো? তোর রাগ দেখে আবারও বাইরে চলে গেলাম। এবারে সন্ধ্যার পরে আসলাম, খাবার নিয়ে আসলাম। রাতে তো আর না খেয়ে থাকা যাবে না। কেন? দেখতে পাচ্ছেন না? কি করলো? কেন? আমি? তখন বললেন যে আপনি রান্না করতে পারেন না। হুম, ম্যাজিক। রাখেন আপনার ম্যাজিক। আমি যে খাবারগুলো কিনে আনলাম, এগুলো কি করব? আমি কি খাবার কিনে আনতে বলেছি? আচ্ছা, আনছেন যখন, তখন আর কি করবেন? ফ্রিজে রেখে দিন। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলছে দিন। ওর সাথে থাকতে থাকতে ভুলে গেলাম সেই দিনের সেই ঘটনা। অফিস থেকে একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। এসে দেখি ফোনের মধ্যে যেন কার সাথে কথা বলছে। আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমার সেই আগের কথাগুলো মনে পড়ে গেল। রাইসা রান্নাঘরের দিকে গেল, আর আমি ওর ফোন চেক করলাম। দেখি ওর সেই আগের নাম্বারে কথা বলছিল। আবার সেই কষ্টগুলো মনে পড়তে লাগলো। আবার নতুন করে কষ্ট আমাকে দেওয়ার আঘাত করছিল। একটু পরে রাইসা রুমে আসলো। আমি তখন বসেছিলাম। কিছু খাবেন? চা করে দিই? আমি চুপ করে আছি আর রাগ ভাব নিয়ে। চুপ করে আছেন কেন? কিছু বলুন। না, কি হয়েছে? কিছু না। বলুন কি হয়েছে? বললাম তো কিছু না, তারপরে কেন বারবার জিজ্ঞাসা করেন? আমি আপনাকে আগেই বলেছি আমার কোনো কাজে আপনি না গলাবেন না। এখানে আমি কি এমন বললাম? আর একটা কথা বলবেন না। এত রেগে যাচ্ছেন কেন? কিছু হয়েছে? নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জোর করে দেওয়ালের সাথে চেপে ধরলাম। দেওয়ালের সাথে চেপেটা একটু জোরে ধরেছি। দুটো হাত দেওয়ালের সাথে চেপে ধরেছি। একবার বলেছি কথা বোঝেন না? আমার কাজে আপনি কোনো নাক গলাবেন না। তারপরও কেন গায়ে পড়ে কথা বলেন? দেখুন, লাস্টবার বলছি, আপনাকে আমার যদি আর কখনো আমার কাজে বা কোনো কিছু বলতে দেখি, তাহলে ভালো হবে না। খুব জোরে চেপে ধরেছিলাম। ছাড়ুন, লাগছে আমার। লাগার জন্য ধরেছি। দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি এখনই, আমি আর আপনার সাথে থাকতে পারবো না। না মানে? থাকতে পারবো না মানে থাকতে পারবো না, বোঝেন না? আমি আর আপনার সাথে থাকতে পারবো না। ভয় আর ব্যথায় রাইসার চোখ দিয়ে পানির বেরিয়ে পড়ছে। কি বলছেন এসব? একসাথে থাকবো না তো কোথায় থাকবো? সেটা আপনি জানেন, আর আমি আপনাকে ডিভোর্স দেবো। কথাটা শুনে রাইসা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। চোখ দিয়ে তার পানি পড়ছে। মানে? মানে বোঝেন না? আমি আপনাকে ডিভোর্স দিব, আর সেটা কয়েকদিনের মধ্যে। আর আপনার সাথে আমি থাকবো না। কথাটা বলে বাইরে চলে গেলাম। যত রাগ ছিল সব কিছুটা বের করতে পারলাম না। কিছুটা হালকা হলাম। বাসা থেকে বের হয়ে একটা বন্ধুর বাসায় গেলাম। বন্ধু বলতে একই অফিসে জব করি, আমাদের অনেক আগের থেকে পরিচয়। তার বাসায় গেলাম, আর এদিকে রাইসা আমার কথা শুনে ফ্লোরে বসে কান্না করতে হলো। সব কেমন যেন উল্টা উল্টা হয়ে গেল। মাথা ঘুরছিল তার। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। রাইসা কান্না করছে আর বলছে, কি করেছি আমি? কি এমন অপরাধ করেছি আমি, যার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আমি তো আপনার সাথে সারা জীবন থাকবো বলেই কবুল বলেছিলাম। আপনাকে ভালোবেসে নিজের করে পেতে চেয়েছিলাম। এইটাই কি আমার অপরাধ? কেন করলেন এমনটা? আমি তো আপনার সুখ দুঃখের সাথী হতে চেয়েছিলাম। আপনার সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দিতে চেয়েছিলাম। কেন বললেন এমন কথা? আমি পারবো না আপনাকে ছেড়ে যেতে। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আর অন্যদিকে নিজের কষ্টগুলোকে হালকা করার জন্য মদ খাচ্ছি। এনামুল আর আমি আজকে এত কষ্ট হচ্ছে কেন? নিজেকে ধরে রাখতে পারছি না। সব কষ্ট আজকে মদ দিয়ে ধুয়ে ফেলবো। আর কোনো বাধা নাই, খেয়ে চললাম। আকাশ, কি হয়েছে তোর আজকে? তুই তো কখনো ড্রিঙ্কস করিস না, আজকে এত খাচ্ছিস কেন? এমনি আজকে আমার মনে অনেক আনন্দ, তাই খাচ্ছি। তোর কোনো সমস্যা? না, সমস্যা না। খাবি ভালো কথা, খা, কিন্তু বাসায় যেতে পারবি তো? সেটা তোকে ভাবতে হবে না। আমি নিজেরটা আমি নিজে ভালো বুঝবো। তুই চুপ থাক, আর কোনো কথা বলবি না।
আচ্ছা খা, আর কিছু বলবো না, তবে সাবধানে, তোরতে এসব আগে পরে এত খাসনি। তো কি হয়েছে, আজকে খাবো। এই বলে খেতে শুরু করলাম। এনামল একটু কম খেলো, হয়তো বুঝতে পেরেছে আমি একা বাসা যেতে পারবো না। সব শেষ করে ফেললাম, এখন বাসায় যাওয়ার পালা। কিন্তু আমি তো একা ঠিকঠাক মতো দাঁড়াতেই পারছি না। আগেই বলেছিলাম এত বেশি খাস না, এখন হলো তো। চুপ কর আর আমাকে তুলে দে। আমাকে তুলে দিল, আমি হাঁটতেও পারছি না। কি আর করার, আমাকে একটু এগিয়ে দিল বাসার সামনে। দরজায় নক দিল। রাইসে এসে দরজা খুলে দিয়েছে, আর আমার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, ওনার এই অবস্থা কেন? আর আপনি কে? কিছু না, ওই একটু ড্রিঙ্কস করেছে, আর আমি আকাশের বন্ধু, হাঁটতে পারছিল না তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, দিন আমার কাছে, দিন। আমাকে রাইসা জড়িয়ে ধরলো আর আমার হাতে ওর হাত কাঁধে নিল। ধন্যবাদ ভাইয়া। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা আমার দায়িত্ব ছিল। আর ওকে ভিতরে নিয়ে যান, কিছু টক থাকলে খাইয়ে দিন। ও আগে কখনো এমন করে নাই, কখনো খায় নাই, জানি না কি হয়েছে আজকে, একাই সব খেয়ে নিল। আচ্ছা ভাবি, আমি আসি তাহলে। হ্যাঁ, আর খেয়াল রাখবেন। হ্যাঁ। জি ভাইয়া। এনামুল চলে গেল, আর আমাকে রাইসা ভিতরে নিয়ে যাচ্ছে। ওর শরীরে উষ্ণতা অনুভব করছিলাম, কেমন জানি হয়ে গেলাম আমি। আমাকে ধরা রুমে নিয়ে দরজার সামনে নিয়ে গেল। রাইসা, একটা কথা বলি? হুম। তুমি কেন আমার সাথে এমনটা করলে? কি করেছি আমি? তুমিও সবার মতো ভাবিনি তুমি আমাকে ঠকাবে। তোমাকে বিয়ে করার সময় ভেবেছিলাম তুমি হয়তো নিপার মতো হবে না। নিপাকে? নিপা, সে মেয়েটা যাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছিলাম, আর সে আমাকে ঠকিয়েছে। ও। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম তুমিও নিপার মতোই আমাকে ঠকাবে। তাই প্রথম রাতে তোমাকে বলেছিলাম তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। কিন্তু আস্তে আস্তে তোমার উপর আমার ধারণা পাল্টে যাচ্ছিল। এমন সময় আমাকে খাটে শুয়ে দেয়, আর রাইসে একটু আগ্রহ নিয়ে আমার কথা শোনার জন্য আমার পাশে বসলো। তারপর তোমাকে আমার মনে জায়গা দেওয়া শুরু করলাম। তোমার থেকে দূরে থেকে বুঝতে পারলাম যে আমি তোমাকে নতুন করে ভালোবাসা শুরু করেছি। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে ঠকালে। সেদিন তোমাদের বাসায় যাওয়ার সময় তোমাকে যখন দেখলাম তুমি একটা ছেলের সাথে ফুচকা খাচ্ছিলে, তখন তোমার উপর এতটা যে ঘৃণা করছিল যে বলে বোঝানো যাবে না। যাই হোক, তবুও তোমাদের বাসায় গেলাম। ভেবেছিলাম আমার দেখায় হয়তো কোনো ভুল থাকতে পারে। বাসায় গিয়ে দেখি তুমি বাসায় নেই, কলেজে গিয়েছো। তখন বিশ্বাসটা কিছু শক্ত হচ্ছিল। তারপরে তুমি যখন ওয়াশরুমে গেলে, তখন তোমার বয়ফ্রেন্ড কল দেয়। আমি ফোন রিসিভ করি, জিজ্ঞাসা করি, সে বলে তোমার বয়ফ্রেন্ড। তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজেকে বোকা মনে হচ্ছিল, কারণ আমি আবারও ঠকলাম, আর সেটা তুমি আমাকে ঠকিয়েছো। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। তাই আমি তোমাকে যত রাগ দেখাইতাম, সেই রাগের পিছনে আমার এত ভালোবাসার লোকে রাখতাম। কিন্তু তুমি হয়তো সেটা বুঝতে পারতে না। তোমাকে এখানে নিয়ে এসে সব ভুলে গিয়েছিলাম। কিন্তু আজকে যখন তুমি কারোর সাথে কথা বলছিলে, কিন্তু তখন আবার সেই কথা মনে পড়ে গেল। তারপর তোমার ফোন চেক করে দেখি সেই নাম্বারে কথা বলছো। তখন মনে হলো আমি হেরে গেছি, তোমাকে নিজের করে পেলাম না। সব কষ্ট লুকিয়ে রাখার জন্য আজকে মদ খেলাম, তবুও কমছে না। আর কিছুতেই বলতে পারলাম না। ভিতরে কেমন যেন অস্থিরতা কাজ করছে। সব কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছিল, মাথা ঘুরছিল। মহলেও রাইসার দিকে তাকে দেখলাম, রাইসার চোখ ভিজে গেছে। রাইসা কান্না করছে আর আমাকে জড়িয়ে ধরে আছে। আমার অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি টক আনতে গেল। একটু খেলাম, কিন্তু মদ খাওয়ার পরিমাণটা এত বেশি ছিল যে কিছুতেই কোনো যেন কাজ হচ্ছিল না। রাইসা আমার মাথা টেপে দিচ্ছিল পাশে শুয়ে। কিছুক্ষণ পর চোখ খুললাম, দেখে রাইসা আমার চোখের দিকে সামনে এনে এক পলক তাকিয়ে আছে আমার দিকে। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমার চোখ খোলা দেখে একটু লজ্জা মাখা চাউনিতে আমার দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি, ঠোঁট হালকা কাঁপছিল। জানি না আমারও কি যেন হচ্ছিল। আমি আমার মাথার পিছনে হাত দিয়ে আমার দিকে টানলাম। যত কাছে আসলো ওর নিঃশ্বাস তত ঘন হচ্ছিল, আমার মুখে এসে পড়ছিল। এর জন্য এক মুহূর্তের জন্য ফিলিংস একদম কাছাকাছি চলে আসলো। দুজন কিছু বুঝে ওঠার আগে চার ঠোঁট এক হয়ে গেল। রাইসা লজ্জায় চোখ বন্ধ করে নিল।
আর দেখি ওর চোখগুলো বন্ধ। কেউ আর ছাড়ানোর চেষ্টাও করলাম না। 5 মিনিট পর এভাবেই চললো। রাইসা থাকতে না পারে ছেড়ে দিল। আমি আবারও 4 ঠোঁট এক করে দিলাম। এই জন্য এক অদ্ভুত অনুভূতি। মাতালের ঘুরেছিলাম। রাইসাকে শুয়ে দিলাম। এখন চোখগুলো বন্ধ করে আছে। আর আমি এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছি। দেখছি ওর সৌন্দর্য। কি নেই ওর মাঝে? আল্লাহ সম্পূর্ণ করে পাঠিয়েছে। দৃষ্টি করার মতো চোখ, কি মায়াবী চেহারা। এর আগে কখনো ওর দিকে এরকমভাবে তাকাইনি। তাই হয়তো আমার চোখে সৌন্দর্য পড়েনি। আমি আমি যেন ঘোরের মধ্যে আছি। কি করছি বুঝে উঠতে পারছি না। মন চাইছে আজ সবকিছু বাধা ভেঙে ফেলি। কোনো বাধাই যেন আজ না থাকে আমাদের মাঝে। এমন সময় চোখ খুলে তাকালো আর প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি যেন স্তব্ধ হয়ে গেছি। আর কোনো কিছু খেয়াল নেই। শুধু সৌন্দর্য পরিমাণটা নির্যোগ করার মতো চেষ্টা করছি, কিন্তু পারছি না। যখনই রাইসা উঠতে যাবে তখনই আবার আমি বিছানার সাথে চেপে ধরি। আর আমি ওর উপরে উঠে যাই। চোখ বন্ধ করে নেই। আমি ওর হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছি। আবারও 4 ঠোঁট এক করে দিলাম। ও কোনো বাধা দিচ্ছে না। নেশার ঘরে কি করছি ঠিক নেই। সবটা জানতে হবে না আমার প্রিয় পাঠক পাঠিকারা। ভালোবাসার এক সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। সব বাধা ভেঙে নিলাম। আপন করে অনেক রাত পর্যন্ত ঘুমালাম। তখনও আমার নেশা কেটে ওঠেনি। ঘুম ভাঙলো সকালে। ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। চমকে উঠলাম। আজকে আমার অফিস। ও শিট। রাইসাকেও কিছু বলতে পারবো না। নিজে তো ওকে মানা করে দিয়েছি যেন ও আমার কোনো কাজে যেন হুট করে বাধা না দেয়। আমি তো রাতে এনামুলের বাসা ছিলাম। এখানে কি করে এলাম? রাতে তো কোনো কিছু মনে নেই। নেশা কেটে গেল এখন। তাড়াতাড়ি এনামুলকে কল দিলাম। হ্যালো, কোথায় তুই? অফিসে আছি। তুই আজকে অফিসে আসলি না কেন? ঘুম থেকে উঠতে পারিনি। আগে তুই বলতো আমার বাসায় আমি আসলাম কিভাবে? ভুলে গেছিস? ধুর, সব মনে আছে। তবু তুই বল। কালকে তুই যেই পরিমাণ খেয়েছিলি, তারপরে তোর আর কোনো খবরই নাই। তাড়াতেই পাচ্ছিলি না। আর আমাকেও চিনতে পারিস নাই। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি তোকে বাসায় ড্রপ করে দিয়ে আসছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। এখনই আসছি, একটু পরে কথা হবে। আচ্ছা বাই। আসলে এখন আমার কিছুই মনে নেই। কিভাবে বাসায় আসলাম, রাতের কথা কিছুই মনে নেই। একটু পরে রাইসা রুমে আসলো। সাথে একটু লজ্জাও পাচ্ছে আর মিটিমিটি হাসছে। কি, ঘুম ভাঙলো? ডেকে দিননি কেন? কালকে অনেক রাতে ঘুমিয়েছেন। আর রাতে যে অবস্থা ছিল আপনার, সকালে ডেকেছিলাম, ওঠার নামগন্ধও নেই। ও, এখন কেমন লাগছে আপনার? রাতে আপনি ওয়েট। রাতে আমাকে এনামুল বাসায় দিয়ে গেছিল। নাম জানি না, তবে বলল আপনার বন্ধু হয়। আচ্ছা, কি খাবেন এখন? কিছু না। কিছু না বললে হবে, বলুন কি খাবেন। আপনি আজকে যা খেতে চাইবেন আমি তাই রান্না করে খাওয়াবো। কি হয়েছে আজকে? এমনভাবে বলছেন মনে হচ্ছে সত্যি সত্যি আমরা স্বামীর স্ত্রী। দেখুন, কালকেও আমি বলেছি এইসব ন্যাকামি দেখাবেন না আমার সামনে। ভালো লাগে না আমার। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আর আমি আপনার খেয়াল না রাখলে কে রাখবে বলুন? লাগবে না আপনার খেয়াল। আজকে আমি উকিলের কাছে যাচ্ছি আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ রেডি হয়নি। আমি কালকেই বলে দিয়েছি আমরা একসাথে থাকবো না। হঠাৎ কি হলো? এমন কথা বলছে কেন? রাতে তো সব ঠিকই ছিল। আকাশকে আমি পারবো না আপনাকে ডিভোর্স দিতে। আমার দ্বারা এটা সম্ভব না। আপনি আমার স্বামী। আপনাকে আমি স্বামী বলেই মেনেছি, আপনাকে ভালোবেসেছি। আমি আপনাকে হারাতে পারবো না। চুপ করে আছেন কেন? যান, রেডি হয়ে নিন। কালকে আমি উকিলের সাথে কথা বলেছিলাম। আজকে আমাদের দেখা করতে বলেছে। রাইসার কিছু না বলে দৌড়ে চলে গেল রুমে। কান্না করছে। করুক, তাতে আমার কি। রাইসার রুম থেকে বের হলো। আমি ফ্রেশ হয়ে বেরোবো তখন। কোথায় যাচ্ছেন? খেয়ে যান। খাবো না এখন। কি মেয়ে রে! এতক্ষণ এত কিছু বললাম, আবার এখনই? যেখানেই যান খেয়ে যান। বললাম তো আমি খাবো না। আচ্ছা যান। আমি আর কোনো কথা পরীক্ষা না করে বেরিয়ে গেলাম। দুপুরে বাসায় আসলাম। দুপুরে খেয়ে রেস্টলাম। বিকালে বের হলাম। রাইসাকে নিয়ে চলে গেলাম উকিলের কাছে। তাহলে আপনারা ডিভোর্স নিতে যাচ্ছেন? জি।
আপনাদের দুজনের মত আছে। রাইসার দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে আছে। জি, আমাদের দুজনেরই মত আছে। দেখুন, আপনাদের মত যতই এক হয়ে থাকুক, তবুও কিছু নিয়ম আছে। আপনাদের নতুন বিয়ে মাত্র কয়েক মাস হয়েছে, সেক্ষেত্রে আপনাদের 6 মাস অপেক্ষা করতে হতে পারে। কি 6 মাস? হ্যাঁ, 6 মাস। তবে আপনাদের বিয়ের কাগজপত্রগুলো দিন। দেখুন, কোর্ট 6 মাস দিবে, কিন্তু তবু আপনি আপনাদের থেকে 1 মাস সময় নিচ্ছি। 1 মাসের মধ্যে আমি সব রেডি করে পাঠিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাসা থেকে বের হওয়ার পর থেকে রাইসা একটা কথা বলেনি। রাইসাকে নিয়ে বের হলাম আর সোজা বাসায় চলে আসলাম। 1 মাস পর আমাদের হাতে কাগজ চলে আসবে। রাতে খেয়ে শুয়ে পড়লাম। আমি ঘুমিয়ে আছি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, যেন কেউ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। চোখ খুলে দেখি রাইসা কান্না করছে। কি হয়েছে, কান্না করছেন কেন? হঠাৎ কারো শব্দ পেয়ে একটু চমকে গেল। চোখ মুছতে মুছতে বলল, কই না তো। আমি শুনলাম। না, কান্না করছি না। এখনো ঘুমেননি কেন? ঘুম আসছে না তাই। আচ্ছা ঘুমান, আমারও আর ঘুম আসছে না। ভাবছি আমি কি ভুল করছি নাকি ঠিক করছি। কিছুক্ষণ পর, ঘুমিয়ে পড়েছেন? না, কিছু বলবেন? বলুন। একটা কথা বলবো, রাখবেন? চেষ্টা করব। আমরা তো আর একসাথে থাকবো না, মনে করেই এটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। কখনো কিছু চাইনি, প্লিজ। আচ্ছা বলুন। কোনো কিছু না ভেবে হ্যাঁ বললাম। ভাবলাম কি আর বলবে, কি আর চাইবে, তাই হ্যাঁ বলে দিলাম। আমি কি আপনার থেকে আপনার এই 1 মাস আমি পেতে পারি? মানে? আমরা তো আর 1 মাস আছি একসাথে, তাই না? কথাটা শুনে বুকের মধ্যে কেমন যেন পড়ে উঠল। এই 1 মাস আপনি আমাকে আপনার স্ত্রী মনে করবেন। অন্য সব স্বামী স্ত্রীর মতো আমরা 1 মাস থাকবো। না, এটা সম্ভব না। প্লিজ, এই একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, আর কিছু? না, ঘুমান তাহলে। আমি আপনার সাথে মিশে ঘুমোই। কেন? বললাম না, 1 মাস আমরা স্বামী স্ত্রীর মতো করে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলার সাথে সাথে একদম আমার কাছে চলে আসলো, আমার সাথে মিশে গেল, এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। এটা কি করছেন? কিছু না, আপনি ঘুমোন। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে এদিকে রাইসা উঠে রান্না করেছি। আমি উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে এলাম। খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। একটু পর রাইসা কল দিল। হ্যালো। অফিসে পৌঁছে গেছেন? আজকে বাসায় আসবেন কখন? জানি না, তবে মনে হয় আজকে বিকেলের দিকে চলে আসবে। আচ্ছা, বাই। কলটা কেটে দিলাম। দুপুরে আবারও কল। আবার কি হলো? খেয়েছেন? না, একটু পর খাবো। হাতে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে। আচ্ছা, খেয়ে নিন। ওকে, ফোন রেখে দিলাম। তবে কিছুতে বুঝতে পারছি না হঠাৎ রাইসার কি হলো, যে এত খোঁজ খবর নেওয়ার কারণ কি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কাজে মন দিলাম। বিকেলে আবারও কল। এত কল দেওয়ার কি আছে? আচ্ছা বলুন, কি বলবেন? বাসায় আসার সময় আমার জন্য ফুচকা আনতে পারবেন? না, পারবো না। ও জি, দয়া করে ফোনটা রাখুন, আমি কাজ করছি। আচ্ছা, বাই। একটু বিরক্তিকর নিয়ে ফোনটা কেটে দিলাম। বিকেলে বাসা যাওয়ার আগে রাস্তায় পাশে দেখলাম একটা ফুচকার দোকান। তখন মনে পড়লো রাইসার কথা। একটু খারাপ লাগলো। তখন এভাবে না বললেও পারতাম। আর কিছু না বলে ফুচকা নিয়ে বাসায় গেলাম। রাইসা আমার হাতে ফুচকা দেখে অনেক খুশি হয়েছে। যে বলে বুঝতে পারবো না, সরাসরি আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছেন? আপনি আমার জন্য ফুচকা এনেছেন? না, এগুলো আমার জন্য। আমি জানি এগুলো আমার জন্য এনেছেন। রুমে চলে গেলাম আর রাইসা খাওয়া শুরু করলো। মনে মনে বললাম, কি মেয়ের বাবা, আমি কত কষ্ট করে আনলাম আর আমাকে একবারও বললো না। এইভাবেই পার হচ্ছে দিন, এগিয়ে আসছে সময়। প্রতিদিন রাইসা এমনভাবে কেয়ারিং, সবসময় কল দেওয়া আর বাসায় যাওয়ার সময় রাইসের জন্য কিছু না কিছু নিয়ে যাওয়া, এই জন্য আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন একদিন যদি রাইসা কিছু আনতে নাও বলে, তবুও আমি নিয়ে যাই। একদিন সকালে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় কিচেনে দিয়ে দেখি কিছু পড়ে যায়, শব্দ শুনলাম। তাড়াতাড়ি আমি কিচেনে গেলাম। দেখি রাইসা নিচে পড়ে আছে। এক মুহূর্তের জন্য কেমন যেন আমি হয়ে গেলাম। তাড়াতাড়ি গিয়ে ধরলাম, দেখি অজ্ঞান হয়ে গেছে। এক মুহূর্তের জন্য কি করব বুঝে উঠতে আসছি না। অস্থিরতা হয়ে গেলাম। মুখে পানি ছিটিয়ে দিলাম।
না, কোনো কাজ হচ্ছে না। আর কিছু ভেবে কুল না পেয়ে সোজা হসপিটালের দিকে দৌড় দিলাম। হাসপাতালে গিয়ে ডাক্তারকে সব বললাম। আচ্ছা, আপনি এখানে অপেক্ষা করুন, আমরা দেখছি। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ডাক্তার বের হওয়ার কোনো নামগন্ধ নেই। এমন সময় এনামুল কল করলো। হ্যাঁ বল। কিরে, অফিসে আসবি না? আজকে যেতে পারবো না। নিজের অজান্তের জন্য চোখ দিয়ে পানি জড়াতে লাগলো, গলাটা ভারী হয়ে আসলো। এই, তোর কি হয়েছে? এইভাবে কথা বলছিস কেন? দোস্ত, আমি হসপিটালে আছি। কেন, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি। তাহলে কেন? নাকি ভাবির কিছু হয়েছে কি? হুট করে রাইসা পড়ে যায় আর অজ্ঞান হয়। হাসপাতালে আছি, কিছু ভালো লাগছে না। আচ্ছা, তুই থাক, আমি আসছি। হ্যাঁ, তোর আসার কি দরকার? বেশি কথা বলিস না, আর তুই টেনশন নিস না। 15 মিনিট পর এনামুল আসলো। এর মতো ডাক্তার একবার বের হয়ে বলল, টেনশনের কিছুই নেই, তেমন কিছু হয়নি, আমরা দেখছি। কিরে, কিভাবে কি হলো? তখন আমি সবটা খুলে বললাম। এরপর এনামুল আমাকে এক জায়গায় বসিয়ে দিল। ডাক্তার বের হয়ে আসলো। দেখে দেখে কিছুই মনে হয়নি। আমার সামনে আসলো। ডাক্তার, কি হয়েছে ওর? কথা শুনে এক মুহূর্তের জন্য আমি চুপ হয়ে গেলাম। ডাক্তার, রাইসের কি হয়েছে? মিস্টার আকাশ, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? জি, আর এখন থেকে রোগীর যত্ন নেবেন। রোগী এখন সুস্থ আছেন, আপনি দেখা করতে পারেন, আর বিকালে ছেড়ে দেওয়া হবে। জি ডাক্তার। ডাক্তার চলে গেলেন, কিন্তু আমার মাথার মধ্যে এক আকাশ ভেঙে পড়লো। এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। রাইসা কখনো এমন কাজ করতেই পারে না। কিরে, কি হয়েছে? ডাক্তারের কথা শুনে তুই এমন রিয়াক্ট করলি কেন? দোস্ত, এটা হতে পারে না। কি বলছিস? কিছুই তো বুঝতেছি না। তুই বাবা হচ্ছিস, এটা তো খুশির খবর, কিন্তু এইভাবে বলছিস কেন দোস্ত? এটা আমার বাচ্চা না। কি এসব তুই কি বলছিস? এই, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর আমার মাথা ঠিক আছে। দেখ, বাজে বকিস না। কি হয়েছে ঠিক করে বল। কি বলবো বল? ওর সাথে যে আমার ডিভোর্স হচ্ছে কয়েকদিন পর সেটা, নাকি ওর অন্য কারোর সঙ্গে রিলেশন আছে সেটা? আকাশ, কি সব বাজে কথা বলছিস? ভাবি এমন কাজ করতেই পারে না, সে রিলেশন করতেই পারে না। হ্যাঁ পারে, আমার থেকে ভালো তুই জানিস না। কি হয়েছে? কেন ডিভোর্স নিচ্ছিস? তোরা সব খুলে বল। তারপরে আগের ঘটনা সবগুলো খুলে বললাম। এখন তুই বল, এই বাচ্চা আমার কি করে হয়? ওর সাথে আমার এখনো ভালো করে কথাই হয়নি, আর এইসব বিষয় তো দূরের কথা। আর এইসবের কারণে আমরা ডিভোর্স নিচ্ছি। দোস্ত, আমি চাই না আমার স্ত্রী অন্য কারোর সাথে রিলেশন করবে, আর আমি সেটা মেনে নিতে নিজের কাছে রাখতে পারবো না। দোস্ত, অনেক ধোঁকা খেয়েছি, আর না, আমি আর পারবো না। আচ্ছা, তুই কি শিওর যে এই বাচ্চা তোর নয়? 100% আমি শিওর, কারণ ওর সাথে আমার এখন পর্যন্ত কিছুই ঘটেনি, আর ঘটবেই বা কি করে, যেখানে আমি ওকে এখনো মেনে নিতেই পারিনি। দোস্ত, সবই বুঝতে পারছি আমি, কিন্তু তবুও আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। এই বাচ্চা তোর। না, আমার কোথাও ভুল হচ্ছে না। কথাটা শেষ করার আগেই এনামুল আমাকে পিছনে ইশারা করে দিল। পিছনে ঘুরে তাকিয়ে দেখে রাইসা সব কথা শুনে ফেলেছে। ওর চোখ দিয়ে জল ঝরছে, আর করুণ চোখে আমার দিকে তাকালো। হয়তো চোখের ভাষায় কিছু বলতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে ওর মুখের দিকে তাকালে আমার রাগ বেড়ে গেল। কিছু আর না বলেই ওর হাত ধরে টেনে টেনে বাসায় নিয়ে আসলাম। এনামুল অনেকবার বলেছে আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি। জোর করে বাসায় নিয়ে আসলাম, রুমে নিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় মেরে দিলাম ওর গালে। আপনি এতটা নিজ আমি কখনো ভাবতেও পারিনি। আমাকে কেন আপনি ঠকালেন? আমার কথার উত্তর দিন। কেন এমন করলেন আমার সাথে? কেন কেন ঠকালেন? আমাকে বিয়ে করার আগে আপনি বলতে পারতেন। এই সন্তান আপনার, আপনি ওর বাবা। লজ্জা করে না এমন একটা বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে? আমার উপর দোষ চাপাচ্ছেন। থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেল। বিশ্বাস করুন, এই সন্তান আপনার। বিশ্বাস? কি করে করব বিশ্বাস? আর আপনার মতো চরিত্রহীন মেয়েকে বিশ্বাস করব আমি? আমাকে মারুন, কাটুন, আপনার যা ইচ্ছে তাই করুন, কিন্তু প্লিজ আমার চরিত্রে কোনো দাগ লাগাবেন না। চরিত্র ভালো হলে ভালো বলবো, কিন্তু খারাপ হলে কি বলবো?
আমি কসম করে বলছি, এই সন্তানের বাবা আপনি। সেই দিনের কথা মনে করুন। আপনার সাথে আমার সব হয়েছিল, একটু মনে করুন। মনে করব? কি মনে করব? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে আপনার সাথে বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার আর আপনার সাথে কিছুই হয়নি। এই বাচ্চা আমার উপর চাপাচ্ছেন। আপনার সেই দিনের কথা কিছুই মনে নেই? সেদিন কি কি হয়েছিল? আর একটা কথা বলবেন না, আপনার মুখ আমি দেখতে চাই না। আমার ঘৃণা হচ্ছে, চলে যান আমার সামনে থেকে। আপনার এই মুখ আমাকে আর কখনো দেখাবেন না। রাইসা কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল, কান্না করছে। আমি আর কিছু না বলেই, কোনো কিছু না শুনেই বাসা থেকে বের হয়ে গেলাম। কোথায় যাব তাই এনামুলের বাসায় চলে গেলাম। আজকে মনের মধ্যে সব কষ্ট বের করে দেব ওর বাসায় গিয়ে। কিরে, তুই এখন এইখানে? রাইসা কোথায়? তুই আবার ওকে কিছু বলেছিস নাকি? দেখ দোস্ত, আমি আবারও বলছি, তোর কোথাও ভুল হচ্ছে। আমি এখানে তোর এসব কথা শোনার জন্য আসিনি। আজকে আমি সব কষ্ট থেকে মুক্তি নেব। কি করবি তুই? নিজেকে শেষ করে ফেলবো আমি। পাগলামি করিস না, চল আগে ঠান্ডা হ, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখ। রাত হয়ে গেছে, কিছু ভালো লাগছিল না। এনামুলকে দিয়ে ড্রিঙ্কস আনালাম। আজকে নিজেকে শেষ করে ফেলবো। কেন হচ্ছে আমার সাথে এমন? কি অন্যায় করেছি? আমি ড্রিঙ্কস করছি আর চোখ দিয়ে অঝরে জলে ভেসে যাচ্ছি। দোস্ত, একটা কথা বলি, হ্যাঁ, আমি আবারও বলছি, তোর কোথাও ভুল হচ্ছে। না, আমার কোথাও ভুল হচ্ছে না। ভাবি এখন বাসায় একা, তুই বাসায় যাবি না? না, বাসায় যাব না। কি বলছিস তুই? হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার সময় বলে আসছি, ওর মুখ যেন আমি আর না দেখি। আচ্ছা, একটা কথা বলি, তুই একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ। বল শুনি। আচ্ছা, তুই তো শিওর যে তোদের মাঝে কিছু হয়নি? তোর মনে আছে একদিন তুই ড্রিঙ্কস করছিলি? হ্যাঁ আছে, কেন? আচ্ছা বলতো, তারপর তুই বাসায় কিভাবে পৌঁছালি? তুই আর আমি গিয়েছিলাম। হুম, কিন্তু ওই রাতের কথা তোর কি কি মনে আছে? মনে নেই তো। সেদিন এখানে বসে খেয়েছিলাম, তারপর আর কিছু। হুম, এটাই বলতে চাচ্ছি। আকাশ, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছিস নিশ্চয়? না। ভালো করে মনে করে দেখ, ওই রাতে কি হয়েছিল। এমন নয় তো যে ওই রাতেই নেশার ঘরে কিছু একটা। ওয়েট ওয়েট ওয়েট, তারপরে ওই রাতের কথা মনে করার চেষ্টা করছি, কিন্তু তেমন কিছু মনে করতে পারছি না। ড্রিঙ্কস করছি, একটু নেশা হয়ে গেল যখন, তখন কেমন যেন একটু একটু মনে হচ্ছিল সেই রাতের কথাগুলো। এনামুল, হ্যাঁ, সেই রাতের কথা একটু একটু মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মনে কর কি কি হয়েছিল। একটু একটু করে সব মনে পড়তে লাগলো, কি ঘটেছিল সেই রাতে। তার মানে এসব সত্যি বলছিল। আমি আর কোনো কিছু না ভেবে দিলাম এক দৌড়। ছাদ থেকে নামার সময় পায়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। মাথাও আঘাত পেয়ে কেটে গেল, বেশ রক্ত বেরোচ্ছিল। এনামুল আমাকে কোনো রকমে তুললো, আবারও দিলাম দৌড়। এনামুল আমার পিছন পিছন দৌড়াচ্ছি আর ভাবছি আমি কি করে ফেললাম, এত বড় অপরাধ করে ফেললাম, না জেনে ভুল বুঝলাম। এতদিন আমি এত কষ্ট দিলাম রাইসা, আর আজকে আমাকে কি সব করলো, এত বড় বিপদ দিলাম ওর উপর। এই আমি কি করলাম? কি করে পারলাম আমি ওর গায়ে হাত তুলতে? কি করে পারলাম এতটা অবহেলা করতে? না, এত কষ্ট আমি দিলাম কি করে? এসব ভাবছি আর কান্না করছি আর দৌড়াচ্ছি। এনামুলের বাসা থেকে আমাদের বাসা একটু বেশ দূরে। এনামুল পিছন থেকে আমার গাড়ি নিয়ে আসলো আর আমাকে তুলে নিল। পথটা যেন শেষই হচ্ছে না, এতটা দূর মনে হচ্ছে। ওইদিকে রাইসা ফ্লোরে বসে কান্না করছে আর আল্লাহকে বলছে, হে আল্লাহ, কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছ? কি অপরাধ আমার? আজ পর্যন্ত আমি ওর থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। সব মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। যখন ভেবেছিলাম যে আজ হয়তো আমি সব ফিরে পেয়েছি, তারপরে আবার সব কেড়ে নিলে। আজ আমাকে এত বড় পরীক্ষা কেন ফেললে? যাকে নিয়ে সারাটা জীবন বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সে আমাকে চরিত্রহীনা বলল, আমার মুখ আর দেখতে চাইলো না। তুমি আল্লাহ, তুমি বলে দাও কি করবো এখন আমি? কান্না করছে। রাইসা একটা সিদ্ধান্ত নিয়ে নিল, তাই একটা চিঠি লিখলো আর সেটা খাটের উপরে রেখে দিল। বেলকনিতে চলে গেল একটা প্লেট নিয়ে, হাতের উপর একটা শিরা কেটে দিল, রক্তাক্ত হাতে নিয়ে বসে আছে আর যন্ত্রণায় কান্না করছে আর ভাবছে, যে আমাকে তার জীবনের কিছুই মনে করে না, যে শুধু আমাকে অবহেলাই করলো,
যে আমার মুখ দেখতে চায় না, তার সামনে আমি আর থাকবো না। একদিন হয়তো সব জানতে পারবে, আর সেই দিনই বুঝবে আমার ভালোবাসায় কোনো ধোঁকা ছিল না। সত্যি সত্যি আমি ভালোবেসেছিলাম আর সব দিয়েছিলাম আমি। সেই দিন আমি থাকবো না, তখন হয়তো আমার ভালোবাসা অনুভব করতে পারবে। আকাশ, রাইসা, আমি গিয়ে দেখি রাইসা নিজের হাতে শিরা কেটে ফেলেছি। আমার মাথায় যেন ঝটকা লেগে গেছে। নিজেকে সামনে নিয়ে হাউমাউ করে চিৎকার করে কান্না করতে লাগলাম। রাইসাকে জড়িয়ে ধরেছি, বারবার আমি ক্ষমা চাচ্ছি এই বলে আমি দ্রুত হাসপাতালে নিয়ে যাই। আর এক মুহূর্তের জন্য দেরি না করে হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে রাইসা নিস্তেজ হয়ে গেছে। তখন রাত প্রায় 12টা। ডাক্তারগুলো বেশ নেই। এনামুলের এক পরিচিত ডাক্তার আসার সময় ফোন করে হাসপাতালে যেতে বলে। আর আমার পিছন পিছন সাথে সাথে ডাক্তার চলে আসে। রাইসাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর আমারও মাথায় হালকা পাতলা ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণ পরে ডাক্তার ফিরে আসে আর বলে দ্রুত 4 ব্যাগ রক্ত লাগবে। হাসপাতালে স্টক 2 ব্যাগ ছিল, তা দিয়ে হবে না। সমস্যা হলো আমার রক্তের সাথে মিলছে না। এনামুলের এক ফ্রেন্ডকে জরুরি হাসপাতালে নিয়ে আসে আর তার থেকে রক্ত নেয়। আরও 2 ব্যাগ লাগবে। এত রাতে রক্ত ব্যবস্থা করা মুশকিল। 2 ভাগ দিতে দিতে বাকিটা ম্যানেজ করতে গেলে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, রাইসার কি অবস্থা? দেখুন, ওনার শরীরের সব রক্ত প্রায় বেরিয়ে গিয়েছিল, তবে এই রোগীর অবস্থা এখন আগে থেকে কিছুটা ভালো, তবে এখনো কিছু ঠিক করে বলা যাচ্ছে না। আপনারা আল্লাহকে ডাকুন। উপরের দিকে তাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। জানি না আমাকে ক্ষমা করবে কিনা। তখন চিঠিটার কথা মনে পড়লো, খুলে পড়তে শুরু করলাম। প্রিয় স্বামী, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে। না বলেই অনেক দূরে চলে যাওয়ার জন্য। শপথ করেছিলাম সারা জীবন একসাথে থাকার জন্য, সুখে দুঃখে পাশে থাকার জন্য, কিন্তু পারলাম না। খুব ভালোবাসি আমি আপনাকে। কোনোদিনও কোনো ছেলের দিকে অন্য চোখে দেখিনি, কারণ আমার সবটুকু ভালোবাসা আমার স্বামীর জন্য রেখেছিলাম। আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি চরিত্রহীনা না, আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। যেদিন আপনি ড্রিঙ্কস করে পাশে আসেন, তারপর আপনার সব কষ্টের কথা আমাকে বলেন আর আমাকে আপন করে নিয়েছিলেন, ভেবেছিলাম এই ভালোবাসা নিয়েই আমি আপনাকে জয় করে নিব, আপনার সব ভুল ধারণা দূর করে দিব, নতুন করে ভালোবাসতে শেখাবো। কিন্তু আমি পারলাম না, হেরে গেছি আমি। জানেন, যখন আপনি আমাকে মারছিলেন তখন আমি একটুও কষ্ট পাইনি। কষ্ট তখন পেয়েছিলাম যখন বললেন এই সন্তান আপনার নয়, আপনি আর আমার মুখও দেখতে চান না। সত্যি বলছি, আমি আমার পেটের সন্তান আপনার ছিল, আমার অন্য কোনো সম্পর্ক ছিল না। আমি শুধু আপনাকেই ভালোবাসি। যখন এই চিঠিটা আপনি হাতে পাবেন, তখন হয়তো আমি এই পৃথিবীতে আর থাকবো না, তবে একটা অপূর্ণতা থেকেই গেল। আপনাকে আপনার সজ্ঞানে আপন করে পেলাম না। আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনার দেওয়া আমানত আমার সঙ্গে করে নিয়ে গেলাম। চেয়েছিলাম এই দুনিয়ায় মুখ দেখাতে ওকে, কিন্তু আমি পারলাম না। আপনার দেওয়া আমানত আমি রক্ষা করতে পারলাম না। ক্ষমা করে দিবেন। এটি আপনার অবহেলিত রাইসা। চিঠিটা পড়তে পড়তে চোখ যেন বাধা মানছে না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কি করে পারলাম আমি এমন একটা কাজ করতে? অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। নিজের সত্যিকারের ভালোবাসা আমি চিনতে পারলাম না। যে আমাকে এতটা ভালোবাসে, তার বিনিময়ে আমি কি দিলাম? শুধু অপমান, অবহেলা। হুট করে আমার কাঁধে কেউ হাত রাখলো। ঘুরে তাকে দেখে এনামুল। আমি তাকে জোরে ধরে কান্না করে দিলাম। আমি সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারিনি। এতটা ভালোবাসা আমি দেখিও নি। জানি না আমাকে কখনো ক্ষমা করবে কিনা। এইভাবে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। ও হয়ে যাবে। দেখ, সকাল হলো প্রায়। বাইরে আলো ফুটে উঠেছে। আস্তে আস্তে রাইসের কেবিনের দিকে পা বাড়ালাম। ভিতরে গিয়ে দেখি নিস্তেজ হয়ে শুয়ে আছে। মেয়েটা বেডের পাশে গিয়ে বসলাম। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। হাত ধরে খেদিয়ে দিলাম, কিন্তু এই কান্না যে আর সে শুনতে পাচ্ছি না। একটু ভালোবাসা পাওয়ার জন্য কতটা পাগল ছিল, আর এখন সে কিছুই বলছে না। এটার মধ্যে পড়ে আছে। বিকেলের দিকে ওর জ্ঞান ফিরল। চোখ মিলে তাকিয়ে দেখে আমি বসে আছি। এক পলক আমার দিকে তাকিয়ে মাথাটা ঘুরে নিল অন্যদিকে।
নিজেকে এখনো ক্ষমা করতে পারছি না। উঠে চলে যাব, তখনই হাতটা শক্ত হয়ে গেল আর আমার হাতটা ধরে ফেলেছে। পিছনে ফিরে দেখি রাইসা অশ্রু ভরা চলে তাকিয়ে আছে। এতটুকুতেই হার মেনে নিলেন? ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই তোমার কাছে। কোন মুখে ক্ষমা চাবো? তাই বলে ফেলে চলে যাবেন? আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি কি কখনো বলেছি যে আপনি কোনো অপরাধ করেছেন? অবাক হয়ে গেলাম ওর কথায়। এত বড় অপরাধ করার পরও বলছে আমি কোনো দোষ করিনি। হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হবে কি আমার রাত্রির রাম্য? হবে কি আমার রাত জেগে চাঁদ দেখার সাথী? পারবে কি আমার ভালোবাসার দুনিয়ার অংশীদারি হতে? পারবে কি আমায় ক্ষমা করতে? ক্ষমা করে আপন করে নিতে পারবে? না। কেন? শেষবারের মতো ক্ষমা করে দাও। হ্যাঁ, কখনো কষ্ট পেতে দেবো না। মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার সর্বোচ্চ দিয়ে বসিয়ে রাখবো আর ভালোবাসবো। না, হবে না। একবার ক্ষমা করে দেখো, কখনো কষ্ট পেতে দেবো না, কখনো কষ্ট আসতে দেবো না। না, হবে না। পিছন ঘুরে আবারও চলে আসতে যাব, হাত ধরে টান দিল আর সোজা ওর উপরে। এতটুকুতেই হার মেনে নিচ্ছেন? সারা জীবন তাহলে আর কতটুকু ভালোবাসবেন? ভরিয়ে রাখবো ভালোবাসার চাদরে। তাহলে পিছে হেঁটে যাচ্ছেন কেন? আপনার ভালোবাসার রঙে আমিও রঙিন হতে চাই। করবেন কি আপনার ভালোবাসার রঙে রঙিন? করবো তো। আমিও। এই কান্না দুঃখের নয়, সুখের। জোর করে পাশে শুয়ে দিল আর আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মাথাটা রেখে এক শিরোহন নিঃশ্বাস ফেললো আমার বুকে। কথা দিচ্ছি, খুব ভালোবাসবো সারা জীবন, ইনশাল্লাহ। সমাপ্ত। তো বন্ধুরা, এই দুষ্টু মিষ্টি কষ্টের গল্পটি এখানে শেষ করা হলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর নতুন অবহেলার গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।